এত বড় একটা বাজেট আসলে দিন শেষে হয়তো বা ফেল করতে পারে। বাজেটের সাইড যদি আমরা বলি তাহলে এটা আসলে অনেক উচ্চাভিলাষী বাজেট হয়েছে, বাস্তবসম্মত না হয়ে। কারণ করোনা পরবর্তী সময়ে আসলে আমরা কিন্তু বড় বড় বাজেট চাই না। বাংলাদেশের মানুষ কিন্তু জানতে চায় না আসলে কত হাজার কোটি টাকার বাজেট হচ্ছে বা পার ক্যাপিটা জিডিপি কত, এগুলো আসলে সাধারণ মানুষের কাছে আসলে ইউজলেস জিনিস। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তারা আসলে ঠিকমতো বাঁচতে পারতেছে কিনা, তাদের যে যেটা জীবনযাত্রার যে মানটা বা তাদের যে বেসিক নিডগুলো আছে সেগুলো আসলে বাংলাদেশের অর্থনীতি প্রোভাইড করতে পারতেছে কিনা, এটা হচ্ছে বিষয়। তো এই যে যেখানে আমরা দেখতেছি বিশ্বে নানা দেশে কিন্তু এখন যুদ্ধের একটা অস্থিতিকর পরিস্থিতি আছে, তেলের বাজার ঊর্ধ্বগতি, তারপর করোনার যে শকটা বাংলাদেশি ইকোনমির উপর পড়েছে ওইটা কিন্তু এখনও কাটায় ওঠা যায় না এবং বিপুল সংখ্যক মানুষ কিন্তু দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে। ওই জায়গা থেকে এমন একটা বাজেট, হিউজ সাইজের একটা বাজেট, যেখানে আবার 1/4 হচ্ছে যে করা হবে ঘাটতি বাজেট। তো এবং আমরা জানি আমাদের বেসরকারি সেক্টরগুলো কিন্তু ঠিক মতন কাজ ওয়ার্ক করতে পারতেছে না। ওই জায়গা থেকে কিন্তু সরকার তার হচ্ছে যে ঘাটতি বাজারে বড় একটা অংশ নেবে কিন্তু আসলে ব্যাংকগুলো থেকে। এটা কিন্তু হচ্ছে যে বেসরকারি যে ইনভেস্টমেন্ট ওটা আরও কমাবে এবং সরকারে বলেছিল যে তারা হচ্ছে যে কি নতুন কর্মসংস্থান তৈরি করবে, তারা বলেছে নতুন কর্মসংস্থান তৈরি করবে, কিন্তু এই জন্য আসলে আমি ওই ধরনের প্রপার আসলে ওয়ার্ক আমি বাজেটে আমি আসলে দেখি নাই। কারণ আপনি যদি হচ্ছে যে এতগুলো ঘাটতি বাজেট দেন এবং এত বেশি লোন নির্ভর একটা বাজেট দেন এবং সেখান থেকে আপনি আসলে ওটাকে করার জন্য ব্যালেন্স করার জন্য আপনি হচ্ছে যে নতুন নতুন ভ্যাট নতুন নতুন করের করেন, তাহলে আসলে কীভাবে মূল্যস্ফীতি কমবে আর কীভাবে ইনভেস্টমেন্টই বা বাড়বে। তো আমার মনে হয় যে এত বড় একটা বাজেট আসলে দিন শেষে হয়তো বা ফেল করতে পারে।